এবার ১৬৫ টন সরকারি চাল পাওয়া গেল বগুড়ার নূর অটো রাইস মিলের গুদামে। মিলটি অবৈধভাবে গুদামজাত করে রেখেছে বিপুল পরিমাণ চাল। নূর অটো রাইস মিলে পাওয়া ১৬৫ টন চাল আনার কোনো চুক্তিপত্র নাই প্রতিষ্ঠানটির কাছে। তবুও কিভাবে কোথা থেকে এলো এই চাল? অনুসন্ধানে পাওয়া গেল বিপুল পরিমাণে চালের ঠিকাদার নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলে। তাদের ইন্ধনেই গোপনে এই চাল গুদামজাত করে আসছে বগুড়ার নূর অটো রাইস মিল। বাজারে গোপনে বিক্রির পায়তারা করছে প্রতিষ্ঠানটি। অনুসন্ধানের বাকিটা দেখুন রিপোর্টে। বগুড়ার নূর অটো রাইস মিল প্রতিষ্ঠানটিতে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো সাদা বস্তা ভর্তি চাল। এই চাল সরকারি একটি প্রতিষ্ঠানের, সব মিলিয়ে ১৬৫ টন। কিভাবে কোথা থেকে সরকারি চাল ঢুকলো নূর রাইস মিলে? সংবাদকর্মীদের দেখে ছাপাই গাইতে থাকলেন রাইস মিলের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল নিজেদের গোডাউনে রাখার কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে চাল সরাতে ব্যস্ত মিল কর্মীরা। কেউ ট্রাকে উঠাচ্ছে, তা আবার তেরপালে ঢেকে রাখার চেষ্টাও করছে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। কারখানার কর্মকর্তারা বলছেন, এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। সরকারি চাল তাও জানি না, সরকারি বেসরকারি কিছু জানি না। আমাদের কথা যে আমাদের এই গাড়ি থেকে এই গাড়ি মাল দিচ্ছে, আমরা নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে যাইতেছি। ওখান থেকে আমাদের এখানে পাঠাইছে, এই চালটা আবার শর্টার হবে, প্রসেসিং করে ওদের আবারকে আমাদের পাঠিয়ে দিতে হবে। ১৬৫ টন আজকে আসছে। আপনাদের সাথে আমাদের চুক্তিনামা আছে, দেশীয় পণ্য মানে বাজারজাতকরণ থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে যে ধানটা নিয়ে আসবে সেটার সাথে আমাদের চুক্তিনামা আছে। সরকারি কোনো পণ্য ওনার সাথে আমার চুক্তি নাই। এবার শামসুল হক অটো রাইস মিলে যায় দেশ টিভির সংবাদকর্মী। সেখানে গেলে চোখ চরক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি প্রতিষ্ঠানটির সঙ্গে ঠিকাদারি গ্রহীতা হিসেবে চুক্তিবদ্ধ সরকারি এই চাল পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য। কিন্তু সেই বিপুল পরিমাণ চালের কোনো অস্তিত্ব নেই শামসুল হক রাইস মিলটিতে। অথচ আইনত চুক্তি অনুযায়ী তাদের চাল কিভাবে গেল বগুড়ায়, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করে মিলের এই কর্মকর্তা। চাল তো আছে বলছে, নৌবহনী চালটা ক্যারি করে ওখানে আনছে, আমাদের কত গাড়ি আসছে ওখান থেকে দাঁড়াইছে, চলে আসছে গাড়ি ওখানে। এই দেশ টিভিকে বগুড়ার নূর অটো রাইস মিলের সঙ্গে শামসুল হক রাইস মিল একটি চুক্তিপত্র দেখালেও সেখানে সরকারি চাল প্রক্রিয়াজাতের কথা উল্লেখ নেই। তাহলে অবৈধভাবেই দুটি রাইস মিল মিলে এমন কারসাজি করে আসছিল বহুদিন ধরে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য সংস্কার কমিশনের সুপারিশকে বাধা হিসেবে দেখেছে তারা। সুনির্দিষ্ট 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করে এরই মধ্যে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। তবে চিঠির জবাব না দেওয়ার আগে গণমাধ্যমে কথা বলতে নারাজ নির্বাচন সংস্কার কমিশন। শিউলি রায় রিপোর্ট। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে সুনির্দিষ্ট 57টি মতামত ও 4টি পর্যবেক্ষণ তুলে ধরে সংস্কার কমিশনকে চিঠি দিয়েছে তারা। সংস্কার কমিশনে যেসব সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করে 48 ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস। তার মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা আর কার্যত সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। তো এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠনেরও আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় পরিচয়পত্রের জন্য সুপারিশ করা স্বাধীন ডেটা কমিশন ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব করবে বলেও দাবি নির্বাচন কমিশনের। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরো এক্সপ্যান্ড করে এটাকে আরো যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে
কি আর কি বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। এছাড়াও আঞ্চলিক নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ পদ্ধতি, প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা, মনোনয়ন পত্র, ইসির আর্থিক স্বাধীনতা, ইসির সংঘটিত অপরাধ এবং আরপিওর বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন। গত মাসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেয় সরকারের কাছে। এসব সুপারিশ নিয়ে দলগুলোর মতামত নেওয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলে প্রত্যাশা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের রূপরেখা স্পষ্ট করলে জনমনের সন্দেহের অবসান ঘটবে। ধর্মীয় উগ্রবাদে তৎপরতা ও চরম পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রবাদী গোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজনৈতিক নেতৃত্বের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, গণতন্ত্র হত্যাকারী মাফিয়া চক্রকে বিচারের আওতায় আনার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের সুযোগ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ব্যবস্থা গড়তে নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এটি গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়ের জোর না খাটিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের 4টি ক্ষেত্রে ঐক্য ধরে এগিয়ে যাওয়ার তাগিদ জামায়াতে ইসলামীর। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার রাজনৈতিক নেতৃত্বের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক দলের নেতারা গণ অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। নিজের কথা বলেন, অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করে। গাজনি চলবে না। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। রাজনৈতিক মতানৈক্যে অরাজনৈতিক শক্তি ষড়যন্ত্রের সুযোগ পাবে হুঁশিয়ার করেন রাজনৈতিক নেতারা। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মতপার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এ সময় বক্তারা দ্রুততম সময়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি।
জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিভাবে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পতিত ফ্যাসিস্টরা মাথা চাড়া দেওয়ার সাহস পাবে না দাবি করেন রাজনৈতিক নেতারা। এটাই হওয়া উচিত আমাদের সকলের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ন্যায় বিচারের মধ্যে দিয়ে সমাজ সুন্দর হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, সমাজে এখন ন্যায় বিচার ও সুশিক্ষার অভাব রয়েছে। ন্যায় প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। রাজধানীর অভিজাত বিপণী বিতানে পণ্য বিক্রিতে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। মেড ইন ইউএসএ লেখা থাকলেও বাস্তবে সেসব পণ্য তৈরি হয়েছে চীনে। আবার আমদানিকারকের সঠিক তথ্য ছাড়াই চলছে ব্যবসা। মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী থেকে শুরু করে আমদানি করা পোশাকের ভুয়া মেমো ব্যবহার সহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে ভোক্তা অধিদপ্তরের অভিযানে। আরও জানাচ্ছেন তন্দ্রানী তারণ্য। রাজধানীর স্টান মল্লিকা অভিজাত এই মার্কেটের প্রসাধনীর দোকানগুলোতে অভিযানে ভোক্তা অধিদপ্তর। কোন প্রসাধনীর মোড়কে লেখা মেড ইন ইউএসএ, কিন্তু এটি চীনের তৈরি, আবার নেই আমদানি তথ্য। অভিযানে দেখা যায় বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য, নেই বৈধ কাগজও। এসব কারণে মমতা ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানকে 60,000 টাকা ও সাজগোজ ব্র্যান্ড শপকে 20,000 টাকা জরিমানা করা হয়। স্পষ্ট করে বলেন, ডেট একটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে, তারপর 23 সালে হয়েছে। এটা একটা অপরাধ, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্সের একটা অপরাধ দেখছেন। নিশ্চয় চায়না এরা তো একই প্রতিষ্ঠান, একবার আপনার ইউএসএ দেখলে এগুলো তো শুধু প্রসাধনী নয়, পোশাকের দোকানেও একই হাল। দেশীয়কে পাকিস্তানি বলে চালিয়ে দেয় লেডিস জোনকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানি তথ্য দিতে না পারায় সারাস কালেকশনকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। আমি অপরাধ স্বীকার করতেছি, আমি পেপার দেখাইতে পারতেছি না এখন ইনস্ট্যান্ট। কি রেটে কিনেছেন তার সাপেক্ষে তো কাগজ নেই এবং বিক্রি করছেন অনেক রেটে, হাই রেটে। আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, সেগুলো আমরা দেখলাম যে 200% পর্যন্ত তারও বেশি লাভ করছে। এদিকে স্টান মল্লিকা মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির নেতারা দুষছেন চকবাজার সহ বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের। ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। ওনারা চকবাজার এত বড় বড় ব্যবসায়ী, ওনাদের চোখের বাইরে না, কিন্তু চকবাজার এখান থেকে বেশি দূরেও না। প্রতারণা ঠেকাতে রমজান জুড়েই নিয়মিত অভিযান চালানোর কথা জানায় সংশ্লিষ্টরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। কিছুদিন পরই ঈদ, চারদিকে ঈদ ঈদ আমেজ। শুরু হয়েছে পরিবার পরিজনদের জন্য কেনাকাটা। পছন্দমতো জামা, জুতা ও ঈদের আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে রাজধানীর শপিংগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, আর ঈদ ঘিরে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড়। এবারের ঈদে গ্রীষ্মের কথা মাথায় রেখে ক্রেতারা তাদের পছন্দের জামাকাপড় কিনছেন, অনেকে আবার প্রিয়জনদের জন্য কিনছেন উপহার। সেই সঙ্গে দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। তো সারাদিন ইফতার থেকে তো রোজা থেকে তো ক্লান্ত, এই জন্য আসছি ইফতারের পরে। কিছুর প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এখন তো গরমের সময় একটু কমফোর্টেবলের ব্যাপার আছে, যেগুলো একটু কমফোর্ট হবে এরকম ড্রেসই নিব। বাচ্চার বাবার জন্য নিব, বাচ্চার জন্য নিব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি, এই তো ওনাদের জন্য আর কি কেনাকাটা করছি। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক জামা আছে, আমরা দেখতেছি পছন্দ করতেছি, নিব আর কি। হ্যাঁ, রমজানে আজকেই প্রথম আসা। রমজানের আগে কিছু কেনাকাটা হয়েছিল, সেজন্য এতদিন আসি নাই। জামার পাশাপাশি জুতোও কিনছেন ক্রেতারা। তাদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন রকমের স্নিকার্স। আমরা যারা স্নিকার হেড আছি, স্নিকার যারা পছন্দ করি, তাদের জন্য হিউজ কালেকশন এখানে আছে।
এবং যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। এবার আসছি এতটা মানে অন্য সময় যদি আসিও খুব বেশি থাকে, গ্যাঞ্জাম থাকে, মানুষের আনাগোনা বেশি থাকে, এবার একটু রিল্যাক্স। ঈদকে কেন্দ্র করে জামাকাপড় এবং জুতার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রেরও বেশ বেচাকেনা হচ্ছে বলে জানান বিক্রেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘিপাড়া এই দিঘিটি বিগত 17 বছর ধরে দখলে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা। নামমাত্র এই জেলায় মাছ চাষ করতেন তারা। ঠিক একইভাবে জেলার জলমহলগুলো থেকে বছরের পর বছর প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর সেগুলো উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। ফলে প্রকৃত মৎস্যজীবীরা এখন ন্যায্য মূল্য দিয়ে লিজ পাচ্ছেন এসব জলমহল। 2500 পুকুর, এখানে 2500 পুকুরের ভিতরে আপনার হয়তো বা 200-250 পুকুর লিজ হতো, আর বাদবাকি পুকুরটা অবৈধভাবে খাচ্ছিল সব। আমরা নিজেদের মতো করে এখন পুকুরটা চাষ করতে পারছি। দিঘি আরও কিছু আছে, আমাদের ছোট ছোট কিছু জলাশয় আছে, ওগুলোও আমরা চাষ করতে পারতেছি, এখন ভালো লাগতেছে। সরকার লিজ দিচ্ছে, সরকারি ঘরে টাকা যাবে, এতে সরকার লাভবান হবে, আমরা যারা মৎস্য চাষি আছি আমরাও কিছু লাভবান হব। মাত্র কয়েক মাসে এসব দিঘি পুকুর থেকে বকেয়া ইজারা ও খাস কালেকশন মিলিয়ে রাজস্ব এসেছে কয়েক কোটি টাকা। এতে শুধু সরকার নয়, সুফল নিচ্ছে নিবন্ধনভুক্ত মৎস্যজীবীরাও। বিগত 2 মাসে ইজারা রাজস্ব বাবদ 88,52,790 টাকা এবং খাস কালেকশন বাবদ 25,23,120 টাকা, সর্বমোট 1,13,75,910 টাকা রাজস্ব আদায় করা হয়। তবে নীতিমালা সংশোধন করলে মৎস্যজীবীদের পাশাপাশি মৎস্য চাষীদেরও লিজের আওতায় আনা যাবে বলে জানান জেলা প্রশাসক। যাতে নীতিমালাটা একটু সংশোধন করে আমাদের শুধুমাত্র মৎস্যজীবী ছাড়া মৎস্য চাষি যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি বাস্তবায়িত হলে আমাদের বৈধভাবে ইজারা গ্রহীতার সংখ্যা বেড়ে যাবে। দখলমুক্ত করার পর প্রতিটি পুকুর ও দিঘির পাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় মসজিদ। বাংলা 1325 থেকে 1330 বঙ্গাব্দের মধ্যে হাজী আহমদ আলী পাটোয়ারি রাদিয়াল্লাহু এই মসজিদটি নির্মাণ করেন। দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। 1175 থেকে 1200 বঙ্গাব্দের মধ্যে হযরত মকিমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে হাজীগঞ্জে আগমন করেন। পরে তারই বংশের হাজী আহমদ আলী পাটোয়ারি রহমাতুল্লাহি আলাইহি বড় মসজিদের মেহরাব বা তৎসংলগ্ন স্থান জুড়ে মসজিদ নির্মাণ করেন। বর্তমানে হাজী আহমেদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাইহের ওয়াকফর সম্পত্তিতে গড়ে উঠেছে হাজীগঞ্জ বড় মসজিদ কমপ্লেক্স। দোতলা বিশিষ্ট প্রায় 106 বছরের পুরনো বিশাল মসজিদের মেহরাবটি কাচের ঝাড়ের টুকরো নিখুঁতভাবে কেটে কেটে মনোরম ফুলের ঝাড়ের মতো আকর্ষণীয় নকশায় সাজিয়ে তোলা হয়েছে। মাঝের অংশটি আকর্ষণীয় পিলার ও ঝিনুকের মোজাইক দিয়ে নির্মিত। সুউচ্চ মিনারের চূড়ায় উঠতে মিনারের ভেতরে তৈরি করা হয়েছে সিঁড়ি। মসজিদটিতে নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। এ মসজিদে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় ও বিভিন্ন কারণে মানত করতেও আসেন অনেকে। এই মসজিদে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নামাজ পড়তে আসে এবং মানুষ মনে করে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তা মানুষের মনের আশা পূরণ হয়। ভারত থেকেও বহুত লোক এখানে নামাজ পড়তে আসে। প্রতি বছর জুমাতুল বিদার নামাজ আদায় করতে এই মসজিদে লাখো নারী পুরুষের সমাগম ঘটে বলে জানান মসজিদের খতিব। বিশাল আকারের জামাত হয় প্রতি জুমায়, এমনকি জুমাতুল বিদায় এখানে বলা হয় যে এক সময় উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় জুমার জামাত এখানে অনুষ্ঠিত হতো। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় মিলে প্রত্যেক জুমায় প্রায় 20 থেকে 25 হাজার মুসল্লি নামাজ আদায় করেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজে প্রায় 5 থেকে 7 হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে বলে জানান মসজিদের মোতোয়াল্লি। মাহে রমজানে তারাবিতে প্রায় 5 থেকে 7 হাজার
মুসল্লি একসাথে তারাবি নামাজ পড়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে মানুষ নেক নিয়ত করে আসে এই মসজিদটি থেকে নামাজ পড়ার জন্য এবং আল্লাহ তাআলা তাদের এই নেক নিয়ত পূরণ করেন। এই মসজিদটি কেন্দ্র করেই হাজীগঞ্জ বাজার গড়ে উঠেছে। ঐতিহ্যবাহী এ মসজিদে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ বরেণ্য অনেকেই নামাজ পড়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।